প্রথমে এই সূত্রটা পড়ব। বর্ণাৎ অনুদাত্তাৎ তোপধাত্তো নঃ। সূত্রটা আছে বর্ণাৎ অনুদাত্তাৎ তোপধাত্তো নঃ। এই সূত্রের অর্থ কি? না, এটা যে বর্ণবাচক শব্দ, ঠিক আছে, বর্ণবাচক শব্দ বর্ণবাচক শব্দের বা এমন বর্ণবাচক শব্দের আছে। হ্যাঁ, কি বলছো? এটা উই প্রত্যয়ী হচ্ছে। না, এগুলো সব ইংসের সূত্র। কি বললাম যে এমন বর্ণবাচক শব্দ যার অন্তে যার উপধাতে তকার থাকবে, সেই রকম শব্দের স্ত্রীত্ব বিবক্ষা করলে ইস প্রত্যয় হবে। এই সূত্রটা আমি একটু ভেঙে দিচ্ছি জাস্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ণাৎ অনুদাত্তাৎ তোপধাত্তো নঃ। এমন বর্ণবাচক শব্দ, মানে শব্দটা হবে বর্ণবাচক, নীল বা শ্বেত এরকম। ওই বর্ণবাচক শব্দগুলোর কি হবে? উপধাতে তকার থাকবে। উপধা কাকে বলে জানা আছে? উপধা কাকে বলে জানা আছে? হ্যাঁ স্যার। সুকন্যা বা আরো যারা আছে, সুজাতা, উপধা কাকে বলে? জানি। অল অন্তাৎ পূর্ব উপধা, মানে শেষ বর্ণের আগের বর্ণটা হচ্ছে উপধা। হ্যাঁ, কস্তুরিকা জানা আছে? কস্তুরিকা, দীপিকা জানা আছে? উপধা কাকে বলে? দেখো, উপধা কোনটা হয়? কস্তুরিকা শোনা যাচ্ছে আমার কথা? দীপিকা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কিছু বললে না যে জানো হ্যাঁ কিনা? স্যার অন্তরা জানি। জানা? আচ্ছা, সেটা বলবে। উপধা হচ্ছে কোন শব্দের অন্তিম বর্ণের আগের বর্ণটি হলো উপধা। কোন শব্দের অন্তিম বর্ণের আগের বর্ণটি হলো উপধা। রাম, র, আ, ম, অ। এখানে উপধা কোনটা? এখানে উপধা কোনটা? ম ম ঠিক আছে। র, আ, ম, অ, ম। এখানে উপধা কোনটা? ও অ। তাহলে দেখো, একটা রামম শব্দ, অন্তিম বর্ণ হচ্ছে, প্রথমটাই অন্তিম বর্ণ হলো অকার, তার পূর্ব বর্ণ হচ্ছে মকার। দ্বিতীয়টাই অন্তিম বর্ণ মকার, তার পূর্ব বর্ণ অকার। তাই এখানে উপধা ভিন্ন ভিন্ন হয়েছে। তাহলে কি দেখা গেল? এমন একটা মানে বর্ণবাচী শব্দ হবে এবং সেই বর্ণবাচী শব্দের অন্তে বা উপধাতে তকার থাকবে, ঠিক আছে, উপধায় তকার হবে এবং তার যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয় তাহলে ইস প্রত্যয় হবে। কমা দিয়ে একই সঙ্গে তকারের স্থানে
নকারাদেশ হবে, মানে তকারটা উঠে গিয়ে নকার বসবে, একই সঙ্গে ওই তকারের স্থানে নকার হয়ে যাবে। ঠিক আছে, এটাও সূত্রের অর্থ। তাহলে উদাহরণ কি হবে দেখা যাক। উদাহরণ হচ্ছে আমরা দেখব অনেকগুলো শব্দ আছে, ঠিক আছে। এক হরিত, দুই এত, তিন শ্বেত, চার রোহিত, পাঁচ লোহিত। দেখো সবগুলোই কিন্তু লোহিত মানে কি? লোহিত মানে হচ্ছে লাল, লাল বর্ণ। রোহিত মানে কি? রোহিত মানে লাল বর্ণ। শ্বেত মানে কি? সাদা। এতো মানে কি? এগুলো হয়তো শোনোনি, এগুলো কিন্তু খুব রেয়ার প্রয়োগ হয়। শুক্ল, শুক্ল মানে কি? সাদা। শুক্ল মানে শুক্লাম ব্রহ্ম বিচার সার পরমাম আদ্যম জগৎ ব্যাপিনীম। সরস্বতীর বন্দনা আছে না? শুক্লাম বা সাদা। সাদা। হ্যাঁ চলছে। সাদা। হরিত মানে হলুদ। না, হরিত মানে হলুদ। শিওর। সবুজ। সবুজ, একদম। পীত মানে হলুদ, সম্ভবত পীত। পীত মানে হলুদ, আর হরিত মানেই সবুজ। হরিত বর্ণ, সবুজ। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটাই, দেখো এখানে কি বোঝাচ্ছে? প্রত্যেকটাই এখানে রংকে বোঝাচ্ছে। তাহলে প্রত্যেকটাই বর্ণবাচক। এবং দেখো এইখানে ক্লিয়ার করে নাও যে প্রত্যেকের উপধাতে তকার আছে, হ্যাঁ কিনা? উপধায় তকার আছে, প্রত্যেকের উপধায় তকার আছে। এখন যদি এইগুলোকে যদি আমি স্ত্রীত্ব বিবক্ষা করি, যে হরিত শব্দের স্ত্রীলিঙ্গে কি হয়? হরিত, হরিত নয়, হরিত। অকার আছে একটা অন্তে, হরিত, এত, শ্বেত, রোহিত, লোহিত। এই শব্দগুলোর যদি আমি স্ত্রীত্ব বিবক্ষা করি তাহলে কোন প্রত্যয় হবে? এই আলোচ্যমান সূত্র দিয়ে বর্ণাৎ অনুদাত্তাৎ তোপধাত্ত নহ, এই সূত্র দিয়ে এখানে ইস প্রত্যয় হবে। ঠিক আছে, ইস। আমি কি ভুল বলছি? পানিতে আছে যে বিকল্পে উই প্রত্যয় নেই, মিস তো বলছে না। আমি বললাম তো এই ভুল বলছি। এই সূত্রটা তো পানিনি বইয়ে দেখছি উইপের মধ্যে আছে। আমি ভুল, সেজন্য বললাম আমি ভুল বলছি। ইপ হবে, ঠিক আছে। মানে এক পক্ষে টাপ হবে, অন্য পক্ষে ইপ হবে। ঠিক আছে, আমারই ভুল। তাহলে এখানে যদি ইফ হয়, এখানে দুটো কাজ কিন্তু সূত্রটার। কেবলমাত্র ইফ বিধায়ক নয়, কিন্তু সূত্রটা যে কেবলমাত্র ইফ প্রত্যয়ের বিধান করছে এমন নয়, এখানে কিন্তু আরো কাজ আছে। ওখানে নকারেরও আদেশ করছে। দেখো, নকারেরও আদেশ করছে, মানে কেবলমাত্র ইফ নয়, সেখানে একটা নকার আদেশ করছে। কিন্তু যখন ইফ প্রত্যয় হবে না,
ই প্রত্যয় যখন হবে না তখন কিন্তু নকার আসবে না। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করবো এখানে, যদি হরিত এর স্ত্রীত্ব বিবক্ষ করলে তাহলে ইফ হলো। ইফ দেখি হবে এখানে ইফ করলে হবে কি, হরিণী। কেন হরিণী হবে? ওই নয়ের আগমন ঘটলো তয়ের জায়গায়। দেখো সূত্রর দুটো কাজ আগেই বললাম, একটা হচ্ছে ইপ প্রত্যয় করবে আর তার একই সঙ্গে তকারের স্থানে নকার আসবে, তকারের স্থানে নকার, তাহলে হরি এটা হলো। ঠিক আছে, এটা হলো, কিন্তু একই সঙ্গে একটা সূত্র আছে অটকুপুয়াং নম্বিয় বাইপি, এই সূত্র দিয়ে বা রসা দীর্ঘইকার হবে। কি বলছো? মূর্ধন্যয়ে দীর্ঘইকার হবে হরিণীতে। ওটাই বলছি, এমনিতে এখানে সূত্রে যেহেতু নকার মানে দন্ত নকারের আগমটা বলা হয়েছে, মূর্ধন্য তো বলা হয়নি। এখানে আরেকটা সূত্র আছে যে, কিন্তু এই একটা সূত্র আছে যে অটকুপুয়াং নম্বিয় বাইপি, অটকুপুয়াং নম্বিয় বাইপি, ওই সূত্র দিয়ে নকারটা মানে দন্তনাটা মূর্ধন্য হয়ে যায়, দিয়ে হরিণী হবে। প্রত্যেকটা নয়, এখানে ইনি। কি বলছো? সূত্রটা কি বললেন? ওই ওই নকারটা মূর্ধন্য করা ওইটা, হ্যাঁ, অটকুপুয়াং নম্বিয় বাইপি। এরকম এটা শেষে টাইম থাকলে বুঝিয়ে দেবো। ঠিক আছে, অটকুপুয়াং নম্বিয় বাইপি, এই সূত্র দ্বারা নকারের নকার হয়। ঠিক আছে, আমি ওই জানি যে র আছে বলে দন্তনটা মূর্ধন্য হয়, এইটুকুই জানি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ওটা হয়তো, কিন্তু ওর মাঝে গল্প আছে, সেটা জানতে হবে যে কেন হয় সেটা জানতে হবে। ঠিক আছে, এটা হবে শ্রেণী, এটা হবে রোহিণী, এবং এটা হবে লোহিনী। এখানে মূর্ধন্য হবে না। হ্যাঁ, মিতা কি বলছো? মিতা তোমার ফোনটা, মিতা হেডফোন আছে হয়তো, হেডফোনটা খুলে করো, শোনা যাচ্ছে না ভালো। আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। এই ইপের আন্ডারে কতগুলো সূত্র হবে তাহলে? বেশি নেই, হয়তো 7টা 8টা করে হবে। আর ইপে হয়তো নেই, এবার ইস আসবে সব, এরপর থেকে ইস আসবে হয়তো। আগের দিন দুটো ইস মানে এটা কোনো কারণে ছাড়া গিয়েছিল ইপ প্রত্যয়টা, ইপ প্রত্যয় হয়ে গেছে আগের দিন মানে গতদিনই ইস প্রত্যয় করিয়েছি, দুটো সূত্র করিয়েছি না, যে শীত গৌরাদিভ্যাস্য করিয়েছিলাম, তারপরে বোত গুণবচনাৎ করিয়েছিলাম, বৌহাদিভ্যাস্য করিয়েছিলাম, এগুলো করেছিলাম ইস প্রত্যয় 3টে সূত্র। এগুলো আগের দিন হয়েছিল, মনে আছে? বৌহাদিভ্যাস্য এবং বোত গুণবচনাৎ এবং আরো যে বৌহাদিভ্যাস্য, এরকম এরপরে ইস প্রত্যয় হবে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে লম্বা সূত্র আছে, যে দেখো, জানপদ কুণ্ড গৌণ স্থল ভাজ নাগ কাল নীল কুশ কামুক কবর বৃত্ত অমত্র আবপন
অকৃত্রিম শ্রানা, শ্রানা কিংবা শ্রোণ হবে, কিছু একটা হবে। শ্রানা ঠিক আছে। স্থৌল্য বর্ণ অনাচ্ছাদন অয়বিকার মৈথুনেচ্ছা কেশবেশেষু। মানে বক্তব্য হচ্ছে এইগুলো হচ্ছে অর্থ। বৃত্তি অমত্র আবপন অকৃত্রিম শ্রানা স্থৌল বর্ণ অনাচ্ছাদন অয়বিকার মৈথুনেচ্ছা কেশবেশ, এইগুলো হচ্ছে অর্থ। এই অর্থে জানপদ কুণ্ড গৌণ স্থল ভাজ নাগ কাল নীল কুশ কামুক কবর, এই শব্দগুলোর মানে জানপদ শব্দের বৃত্তি অর্থে, ঠিক আছে, জানপদ শব্দ থেকে বৃত্তি অর্থে স্ত্রীত্ব বোঝাতে ইস প্রত্যয় হবে। কুণ্ড শব্দ, ঠিক আছে, কুণ্ড শব্দের অমত্র অর্থে, মানে কুণ্ড শব্দ যখন অমত্রকে বোঝাবে, অমত্র মানে হচ্ছে পাত্র বিশেষ, পট, পাত্র বিশেষ। কুণ্ড শব্দ যখন অমত্র মানে পাত্রকে বোঝাবে এবং সেই অবস্থায় যখন স্ত্রীত্ব প্রকাশ করতে চাওয়া হবে, তখন সেখানে ইস প্রত্যয় হবে। গৌণ শব্দ, গৌণ শব্দের অর্থ হচ্ছে যে মানে অনেক ধানকে যেখানে একসঙ্গে রাখা হয়, ধানের গোলা বলা হয় না, ধানের গোলা, অনেক ধানকে যেখানে একত্র রাখা হয়, মানে সুরক্ষা করে রাখা হয়, সুরক্ষিত করে রাখা হয়, সেটা কি ওই ধানের গোলা, বা অনেক জায়গায় বলা হয় মরাই, সেইটাকে গৌণ বলা হয়। তাহলে ওই যে কি অর্থে, না ওই আবপন, এটা অ্যাকচুয়ালি হবে আবপন। তাহলে ওই আবপন অর্থে গৌণ শব্দের উত্তর স্ত্রীত্ব বোঝাতে ইস প্রত্যয় হবে, ইস। আর কি হবে? স্থল। স্থল মানে হচ্ছে কি, যে স্থল মানে একটা ল্যান্ড যেখানে চাষ আবাদ কিছু হয় না, যেখানে চাষ আবাদ হয় না, সেই অকৃত্রিম। অকৃত্রিম মানে হচ্ছে যে যেখানে চাষ ইত্যাদি হয় না, এমন ভূমি, সেই রকম ভূমি বোঝাতে, বা সেই রকম ভূমি শব্দের উত্তর স্ত্রীত্ব বোঝাতে, অকৃত্রিম ভূমি বোঝাতে, অকৃত্রিম ভূমি বোঝাতে স্থল শব্দের স্ত্রীত্ব বোঝালে ইস প্রত্যয় হবে। আর ভাজ শব্দের অর্থ যে অন্ন, পক্কম অন্নম, মানে কুকড ফুড, ঠিক আছে, যে রন্ধিত অন্ন, রাধা হয়েছে এমন অন্ন, পক্কম অন্নম, কুকড ফুড, ঠিক আছে। এইরকম হচ্ছে ভাজ শব্দের অর্থ। সেই ভাজ শব্দের অর্থ, এখন ভাজ শব্দের সঙ্গে কোনটা আছে? স্থল, অকৃত্রিম, শ্রানা। ওই শ্রানা মানে হচ্ছে যে পক্কম অন্নম, শ্রানা এর মানে হচ্ছে পক্কম অন্নম। আর ওই পক্কম অন্নম এই অর্থে, পক্কম অন্নম এই অর্থে ভাজ শব্দের উত্তর, পক্কম অন্নম এই অর্থে ভাজ শব্দের উত্তর ইস প্রত্যয় হবে স্ত্রীত্ব বোঝাতে। আর নাগ মানে কি? নাগ শব্দের অর্থ মানে মোটা। নাগ শব্দের অর্থ মোটা। ওই যে দেখো আছে স্থৌল্য, স্থূল মানে কি? মোটা, ফ্যাট, বা এরকম বলা হয় ওভার ওয়েট ইংলিশে বলা হয়, মানে ওয়েটের মানে যার নর্মাল যতটা ওজন তার থেকে যখন বেশি হয়ে যায় সেটাই হচ্ছে ফ্যাট বা ওভার ওয়েট ইংলিশে যাকে বলে, ঠিক আছে।
তাহলে ওই রকম অর্থ বোঝাতে নাগ শব্দের উত্তর ইস প্রত্যয় হবে স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য। আর হচ্ছে কালো, কালো শব্দের অর্থ কি? কালো শব্দটা বর্ণবাচক আছে, হ্যাঁ, কালো শব্দের যে বর্ণবাচক, বর্ণ ইতি অর্থে, মানে বর্ণ ইত্যস্মিন অর্থে, হ্যাঁ, মানে বর্ণ এই অর্থে স্ত্রীত্বকে বোঝানোর জন্য কালো শব্দের উত্তর, কালো শব্দের উত্তর কি হবে না ওই ইস প্রত্যয় হবে। এইরকম তেমনি অনাচ্ছাদন, অনাচ্ছাদন মানে কি? মানে আচ্ছাদন ভিন্ন, নীল শব্দের উত্তর, ঠিক আছে, নীল শব্দের উত্তর যে অনাচ্ছাদন অর্থে। এবং এইভাবেই কুশ, কামুক, কবর এই সমস্ত শব্দের উত্তরই ইস প্রত্যয় হবে, কিন্তু অর্থগুলো এরকম হতে হবে। কুশ মানে কি? অয় বিকার। কুশ মানে হচ্ছে অয়, অয় মানে হচ্ছে লোহা, অয় শব্দের অর্থ লোহা। আর তার বিকার মানে লোহাটাকে গলিয়ে কিছু যন্ত্র তৈরি করা হয় না, লোহাটাকে গলিয়ে কিছু যন্ত্র তৈরি করা হয়। তাহলে কুশ শব্দের অর্থ যখন লোহার যন্ত্র হবে, কুশ শব্দের অর্থ লোহার যন্ত্র, তখন কিন্তু কুশ শব্দের উত্তর স্ত্রীলিঙ্গ বোঝাতে ইস প্রত্যয় হবে। কামুক, কামুক মানে মৈথুনেচ্ছা আছে যার সে কামুক, মৈথুনেচ্ছা আছে যার সে কামুক, ঠিক আছে। এইরকম যে কামুক শব্দ, তার উত্তর কি হবে? তার উত্তর ইস প্রত্যয় হবে যখন মৈথুনেচ্ছা এরকম অর্থ প্রকাশ পাবে। আর কবর মানে হচ্ছে যে, কবর মানে কি? কবর, কবর মানে হচ্ছে কি বলবো, মানে যার চুল বাঁধা নেই, এরকম অর্থ। মানে যে এটাকে কি বলা হয়? কনভেনশনাল, কনভেনশনাল মানে কি দেখতে হবে। অ্যাকচুয়ালি কবর মানে হচ্ছে প্রচলিত, গতানুগতিক, ব্যবহার সিদ্ধ, সামাজিক, এরকম অর্থ। ঠিক আছে, মানে কনভেনশনাল মানে হচ্ছে যে যেটা সুসজ্জিত, যেটা প্রসিদ্ধ, মানে মেয়েরা যেমন সামাজিক ড্রেস পরবে, হ্যাঁ, যে পোশাক আশাক ব্যবহার করবে, সেটাই হচ্ছে প্রচলিত, প্রসিদ্ধ। যেটা নিন্দনীয় সেটা হচ্ছে নন কনভেনশনাল। কনভেনশনাল যেটা প্রসিদ্ধ, শিষ্টাচার সম্মত, রুচিসম্মত, সেটা হচ্ছে কনভেনশনাল। আর নন কনভেনশনাল হচ্ছে তার বিপরীত। এইরকম যার ড্রেস এবং হেয়ার, এইরকম কাউকে বোঝায়, মানে ওই যে কেশ ও বেশেষু, কেশ এবং বেশেষু, এই অর্থে কেশ ও বেশেষু, এইরকম অর্থে, মানে এই অর্থে এই শব্দ থেকে ইস প্রত্যয় হবে স্ত্রীত্ব বোঝানোর জন্য। আশা করি আমি বোঝাতে পারলাম। এবারে জাস্ট উদাহরণগুলো লিখবো, ঠিক আছে। জানপদ, ইস, আচ্ছা কি কি আছে লিখে নি আগে। যে জানপদ প্রভৃতি শব্দ থেকে বৃত্তি প্রভৃতি অর্থে স্ত্রীত্ব বোঝানোর জন্য ইস প্রত্যয় হবে। জানপদ প্রভৃতি শব্দ থেকে
জানপদ প্রভৃতি শব্দ থেকে বৃত্তি প্রভৃতি অর্থে স্ত্রীত্ব বোঝানোর জন্য ইস প্রত্যয় হবে। ঠিক আছে। এখন তাহলে উদাহরণ কি হবে? এই উদাহরণগুলো মনে রাখবে, ঠিক আছে, প্রত্যেকটা। কি কি ছিল পরপর? জানপদ, তার সঙ্গে কুণ্ড, তার সঙ্গে গৌণ, তার সঙ্গে স্থল, তার সঙ্গে ভাজ, নাগো, কালো, নীল, কুশ, কামুক, কবর। এদের সঙ্গে কি কি অ্যাড হবে? এদের সঙ্গে কি হবে? ইস। এবং স্কুলে জানপদী, ঠিক আছে। কুণ্ড ইস করলে কুন্ডি। এই যে কুন্ডি শব্দের অর্থ কি? কুন্ডি শব্দের অর্থ হচ্ছে পাত্র। কুন্ডি শব্দের অর্থ কি? পাত্র, বা এটাকে ইয়েও বলা যায় যে কমণ্ডল হয় না, কমণ্ডলু, গনি, ইস, গনি, ইস, থলি। থলি মানে কি? যে ভূমি। ভাজি, ভাজি মানে কি বললাম তাহলে? ভাজি শব্দের অর্থ কি? রন্ধিত অন্ন। তোমরা অর্থগুলো লিখেছো? অর্থগুলো লিখেছো, হ্যাঁ কি না? এইগুলো হচ্ছে যার কেশ ও বেশ সম্মত নয়। মৈথুনেচ্ছা বিশিষ্টা নারী। লোহার যন্ত্র বিশেষ। বর্ণ বিশেষ। কালো বর্ণ বিশেষ। নাগো মানে কি বললাম? নাগো হচ্ছে মোটা। ভাজি মানে হচ্ছে স্থল, মানে হচ্ছে অকৃত্রিমা ভূমি। আর ভাজি মানে হচ্ছে যে কি বললাম? ভাজি মানে যে পক্ক অন্ন, এই অর্থে। এবং জানপদ মানে কি? জানপদ যে জনপদ নামক স্থানে বসবাস। মানে জনপদ নামক যে স্থান, সেখানে যে বসবাস করে। কুন্ডি মানে ধানের গোলা। গনি, ভুল বললাম। কুন্ডি মানে কি? কুন্ডি মানে পাত্র। আর গনি মানে হচ্ছে ধানের গোলা। এইগুলো হচ্ছে অর্থ, ঠিক আছে। দেখো, বোঝা গেছে?
আমি কারো কথা শুনতে পাচ্ছি না, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হুম হুম তাহলে তাহলে এই হচ্ছে একটা সূত্র ইস প্রত্যয় পড়লাম। এই এই উদাহরণগুলো মনে রাখবে, ঠিক আছে, যে কোন কোন অর্থে কি, মানে কোন সূত্র দিয়ে কি হচ্ছে, এগুলোই এগুলোই মেন। মেন। সূত্র হচ্ছে সোনাত প্রাচাম। সহজ একবারই একবারই সোনাত প্রাচাম, যে যে শোনো শব্দের থেকে স্ত্রীত্ব বোঝাতে বা শোনো শব্দের স্ত্রীত্ব বোঝাতে ইস প্রত্যয় হবে, আর কিছু না। শোনো শব্দের স্ত্রীত্ব বোঝাতে ইস প্রত্যয় হবে। ইস প্রত্যয় হবে। মানে এক পক্ষে এক পক্ষে ইস হবে, অন্য পক্ষে তাপও হবে। তাহলে কি হবে উদাহরণ? শোনো ইস ইস কি হবে? শনি। শনি। তাই তো সূত্র হচ্ছে সোনাত প্রাচাম। সোনাত প্রাচাম। শনি এবং অপরপক্ষে শোনো তাপ। এই দিয়ে এখানে আবার টাপ হয়ে সোনা এরকম অর্থ হবে। দুটোই হবে। এই একটা বড় সূত্র আছে। ইন্দ্র বরুণ ভব সর্ব রুদ্র মৃড হিমারণ্য যব যবন মাতুলা চারয়ানা মানুক। দেখো কি বক্তব্য, যে ইন্দ্র বরুণ ভব সর্ব রুদ্র মৃড হিমারণ্য যব যবন মাতুলা চারয়ানাম। মানে মাতুলো এবং আচার্য। মাতুলো এবং আচার্য। ইন্দ্র বরুণ ভব সর্ব রুদ্র মৃড হিমারণ্য যব যবন মাতুলো আচার্যানাম আনুক। এই শব্দগুলোর যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, তাহলে কি হবে? তাহলে ইস প্রত্যয় হবে। কি বললাম? এই যে ইন্দ্র বরুণ ভব সর্ব রুদ্র মৃড, এই শব্দগুলোর যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, অ্যাকচুয়ালি ইন্দ্র হচ্ছে দেবরাজ ইন্দ্র, তার যদি স্ত্রীকে বোঝানো হয়, মানে ইন্দ্রস্য স্ত্রী, কি হবে? মানে ইন্দ্র হচ্ছে পুংলিঙ্গ, এটা স্পষ্টই। ইন্দ্র পুংলিঙ্গ, এটা স্পষ্ট। এখন যখনই বলবো ইন্দ্রস্য স্ত্রী, যখনই বলবো ইন্দ্রস্য স্ত্রী, তখনই মানে স্ত্রীকে যখনই বোঝাবে, তখন তো সেটা স্ত্রীলিঙ্গ অটোমেটিক হয়ে যাবে না? মানে
মানে ইন্দ্র এটা ইন্দ্র এটা পুংলিঙ্গ, যখন ইন্দ্রস্য স্ত্রী, স্ত্রীকে যখন যাবে সেটা অটোমেটিক স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এই যে ইন্দ্র, বরুণ, ভব, সর্ব, রুদ্র, মৃড, এই যে ছটা শব্দ আছে, এই ছটা শব্দের সঙ্গে আমি যখন ইস প্রত্যয় যোগ করব, ইস প্রত্যয় যোগ করে যে রূপটা পাবো সেইটা হবে ইন্দ্র, বরুণ, ভব, সর্ব, রুদ্র, মৃড, এদের স্ত্রীকে বোঝাবে। বোঝা গেল যুথিকা? বোঝা গেছে? আর একবার বলুন। আচ্ছা, কি বললাম যে ইন্দ্র, বরুণ, ভব, সর্ব, রুদ্র, মৃড, প্রথম ছটা শব্দ, এই ছটা শব্দের এবং শেষে আছে মাতুল এবং আচার্য, মাতুল এবং আচার্য, ঠিক আছে? এই এই যে আটটা শব্দ, ইন্দ্র, বরুণ, ভব, সর্ব, রুদ্র, মৃড এবং মাতুল আচার্য, এই যে আটটা শব্দ, এই আটটা শব্দের সঙ্গে যখন স্ত্রী প্রত্যয় যোগ করব, মানে ইস প্রত্যয় যোগ করব, তখন এদের স্ত্রীকে বোঝাবে, আর কিছু না। মানে ইন্দ্রের স্ত্রীকে বোঝাবে, বরুণের স্ত্রীকে বোঝাবে, ভব মানে শিব, ভব মানে শিব, তার স্ত্রীকে বোঝাবে, সর্ব তিনিও শিব, রুদ্র, মৃড এগুলো সবই শিবের সমার্থক শব্দ, ঠিক আছে? তাহলে এদের স্ত্রীকে বোঝাবে। তাহলে যদি স্ত্রীকে বোঝায়, তাহলে কি বলে? ইস প্রত্যয় হলে এদের স্ত্রীকে বোঝাবে। কি বললাম? বোঝা গেল? এবং তার মানে কি, এই যে সূত্রটা আছে ইন্দ্র, বরুণ, ভব, সর্ব, রুদ্র, মৃড, হিমারণ্য, যবন, মাতুলা, চারিয়ানা, মানুক, এই সূত্রের দুটো কাজ আছে, দুটো কাজ। একটা কাজ কি? একটা কাজ হচ্ছে যে এই যে ইন্দ্র প্রভৃতি শব্দ, এই যে ইন্দ্র প্রভৃতি শব্দ, এই ইন্দ্র প্রভৃতি শব্দের উত্তর ইস প্রত্যয় করবে, এটা একটা কাজ। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আনুক আগম হবে, আনুক, আদন্তন্নয় হস্যুক, মানে প্রথমে ইন্দ্র শব্দের পরে আনুক আগম হবে, তারপরে ইস প্রত্যয় হবে। ইন্দ্র, বরুণ, ভব, সর্ব, রুদ্র, মৃড, হিমারণ্য, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা দুটো কাজ। একটা হচ্ছে প্রথমে আনুক আগম করবে, আনুক আগম করার পরে তারপরে ইস প্রত্যয় করবে। দেখো আলোচ্যমান অনুসারে ইন্দ্র প্রভৃতি প্রথম ছয়টি শব্দের উত্তর এবং মাতুল ও আচার্য শব্দের উত্তর আনুক আগম করবে এবং পরে ইস প্রত্যয় বিধান করবে, ঠিক আছে? বা ইস প্রত্যয়ের বিধান হবে সূত্র অনুসারে, ঠিক আছে? আনুক আগম হবে এবং পরে ইস প্রত্যয়ের বিধান হবে। ইস প্রত্যয় বিধান হওয়ার পর যে রূপটি পাওয়া যাবে সেটি ইন্দ্র প্রভৃতি দেবতার স্ত্রীকে বোঝাবে। ঠিক আছে, তাহলে কি হলো? আলোচ্যমান সূত্র অনুসারে ইন্দ্র প্রভৃতি প্রথম ছয়টি শব্দের উত্তর এবং মাতুল ও আচার্য শব্দের উত্তর আনুক আগম হবে এবং পরে ইস প্রত্যয়ের বিধান হবে।
ইস প্রত্যয় বিধান হওয়ার পরে যে রূপটি পাওয়া যাবে সেটা ইন্দ্র প্রভৃতি দেবতার স্ত্রীকে বোঝাবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা, ক্লিয়ারলি বোঝা গেছে হ্যাঁ কিনা? পূজা, সুজাতা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? অনুরাধা, অনু, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হুম। এখন শুধু এটা নয়, এখনো কিছু আছে, এখানে কিছু বার্তিক ঢুকবে, সেগুলো পরে পরে বলছি। আর হচ্ছে জব। আচ্ছা, এখানে শুধু এই আনুকাগমটা প্রত্যেকের আরো লিখছি, ঠিক আছে? আনুক আগম, ঠিক আছে? প্রত্যেকটি শব্দের উত্তরই হবে, কিন্তু ইস প্রত্যয় বিধান হওয়ার পরে উক্ত আটটি শব্দই তাদের স্ত্রীকে বোঝাবে। অন্য শব্দগুলি অন্য অন্য অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? আনুক আগম আনুক আগম প্রত্যেকটি শব্দের উত্তরই হবে, মানে মৃড, এই হিম, ঠিক আছে? অরণ্য, মানে হিম এখানেও আনুকাগম হবে, অরণ্য এখানেও আনুকাগম হবে, জব এখানেও আনুকাগম হবে, জবন এখানেও হবে। কিন্তু ওই যে হিম, অরণ্য, জব, জবন, এই শব্দগুলো কিন্তু স্ত্রীকে বোঝাবে না। যে হিম, হিম মানে বরফ, তার স্ত্রী আবার হয় নাকি? অরণ্য, অরণ্য মানে বনরাজি, বৃক্ষরাজি, তার অরণ্যকে বোঝাবে। কিন্তু তার কি আবার ঠিক আছে? এখন এদের তো স্ত্রী হয় না, সেই জন্য কি হবে না, এগুলো অন্য অন্য অর্থ প্রকাশ করবে। সেই জন্য দেখো যে বিধান হওয়ার পরে উক্ত আটটি শব্দই ওই উক্ত আটটি শব্দই কিন্তু ওর স্ত্রীকে বোঝাবে, কিন্তু অন্যগুলো কিন্তু বোঝাবে না, অন্যগুলো অন্য অন্য অর্থ বোঝাবে। দেখো উদাহরণ দিচ্ছি, বা দেখো যে ইন্দ্রস্য স্ত্রী, ইন্দ্রস্য স্ত্রী কি হবে? ইন্দ্র, আনুক, ইস, সূত্র, ওই ইন্দ্র, বরুণ ইতি। তাহলে কি হবে? রূপটা কি হবে? রূপটা কি হবে? ইন্দ্রাণী। দুই হচ্ছে বরুণ, বরুণস্য স্ত্রী। কি হবে? বরুণানী।
তিন হচ্ছে ইন্দ্র বরুণ ভব, ভবস্য স্ত্রী, তাহলে ভব আনুক ইস সূত্র ইন্দ্র বরুণ দিয়ে কি হবে ভবানী। চার হচ্ছে ইন্দ্র বরুণ ভব সর্ব, সর্বস্য স্ত্রী সর্ব অনুক ইস ইন্দ্র বরুণ সূত্র দিয়ে সর্বাণী। পাঁচ হচ্ছে রুদ্র, রুদ্রস্য স্ত্রী রুদ্র আনুক ইস ইন্দ্র বরুণ দিয়ে রুদ্রাণী। ছয় হচ্ছে মৃডস্য স্ত্রী মৃড ইস ইন্দ্র বরুণ সূত্র দিয়ে এখানে দিয়ে মৃডানী। দেখো এতটা ঠিক আছে। অন্যদিকে আরো দুটো শব্দ আছে, ওখানে আছে মাতুল, মাতুলস্য স্ত্রী মাতুল আনুক ইস সূত্র ইন্দ্র বরুণ সূত্র দিয়ে দেখি হবে মাতুলানি। আর 8 নম্বর আছে আচার্য, আচার্যস্য স্ত্রী আচার্য আনুক ইস ইন্দ্র বরুণ ইতি সূত্র দিয়ে এখানে কি হবে আচার্যানি। তার মানে আচার্যের স্ত্রীকে বলা হয় আচার্যানি, মাথায় রাখবে। আচার্যের স্ত্রীকে বলা হয় আচার্যানি। ধরো এমন একজন যারা ক্লাসে পড়ান, মানে অধ্যাপিকা, তাকে তাহলে কি বলবো? মানে একজন যিনি অধ্যাপক তিনি হচ্ছেন আচার্য, তিনি আমাদের গুরুজন আচার্য। আর ওইরকমই যিনি অধ্যাপিকা, তাহলে তিনি কে? তাকে আমি স্ত্রীলিঙ্গ করলে কি বলবো? আমি কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? যিনি অধ্যাপক মানে পুংলিঙ্গ, তিনি হচ্ছেন আচার্য। তাহলে ওই যে অধ্যাপিকা তিনিও আমাদের গুরুজন, তাকে স্ত্রীলিঙ্গে কি বলবো? স্মৃতি। কি হবে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শোনা যাচ্ছে সুজাতা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, উত্তর কি হবে? কখন থেকে জিজ্ঞাসা করছি? অধ্যাপিকার শব্দটাই তো স্ত্রীলিঙ্গ। আরে না, সেটা ঠিক আছে। অধ্যাপিকাটা স্ত্রীলিঙ্গ। আচার্য শব্দ আচার্য মানে কি? আচার্য মানে যে পুংলিঙ্গ। অধ্যাপক পুংলিঙ্গ। মানে অধ্যাপক পুংলিঙ্গ তার সমার্থক শব্দ আচার্য। অধ্যাপিকা স্ত্রীলিঙ্গ, তার সমার্থক শব্দ কি হবে? আচার্যটাকে ঘোরালে কি হবে? আচার্যানি মানে হচ্ছে যে ওই আচার্যের স্ত্রী। কি লেখা আছে এখানে? আচার্যস্য স্ত্রী আচার্যানি। ওটা কি অধ্যাপিকাকে বোঝাবে, নাকি ওই যে আচার্য তার স্ত্রীকে বোঝাবে? অধ্যাপিকাকে বোঝাবে না, আচার্যের স্ত্রীকে বোঝাবে আচার্যানিটা। হ্যাঁ, তাহলে ওই আচার্য অর্থে কি হবে তাহলে? এইখানটা একটু বুঝতে হবে, ঠিক আছে? এখানটা বুঝতে হবে।
এখানে হবে আচার যা। মানে মানে অধ্যাপিকা অধ্যাপিকা অর্থে হয় আচার যা, আর স্ত্রী আর অর্থে স্ত্রী হয় অর্থে হয় আচার জানি। মাথায় রাখবে ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা বোঝা গেল তো? এতটা বোঝা গেল তো? এতটা এতটা হ্যাঁ বোঝা স্যার, গেল? বুঝতে পেরেছি। হুম হুম। এখানে এখানে কয়েকটা কয়েকটা বার্তিক আছে, বার্তিক। সেই সেই বার্তিকগুলো কিরকম? মানে মানে দেখো, প্রথমেই তো বলে দেওয়া হয়েছে যে যে ইন্দ্র, বরুণ এদের স্ত্রীকে বোঝাবে, যে সাতটা আটটা শব্দ পেয়েছি স্ত্রীকে বোঝাবে। কিন্তু বাকি যে শব্দগুলো আছে, যেমন হিম, বাকি শব্দগুলো বার্তিক হচ্ছে হিমারণ্যয়োর মহত্বে, অর্থাৎ হিম ও অরণ্যের বিশালতা বোঝাতে স্ত্রীলিঙ্গে ইস হবে। বা এরকম বলতে পারো যে হিম ও অরণ্য শব্দের সঙ্গে ইস হলে বা আলোচ্যমান সূত্র দ্বারা ইস হলে তার অর্থ হবে হিমের বিশালতা, অরণ্যের বিশালতা। মানে যখন ইস করব, মানে আনুক আনুক বিধান হবে, তারপরে ইস হবে। তার অর্থ কি হবে? মানে হিম আনুক ইস। এটা তো আর স্ত্রীকে বোঝাবে না, আগেই তো বলেছি। এর অর্থ কি? হিমানি আর অরণ্যানি। অরণ্যানি। মানে এরকম হয় যে হিমস্য অত্যয়। অত্যয় মানে বা অত্যয় নয়, ভুল বললাম। মানে এখানে মহৎ হিমম এই অর্থে। হিম আনুক ইস সূত্র, ইন্দ্র বরুণ সূত্র। ঠিক আছে? এবং কি হবে এটা? মহৎ হিমম হিমানি। একই রকম ভাবে মানে মহৎ অরণ্যম, মহৎ অরণ্যম। তাহলে অরণ্য আনুক ইস, ইন্দ্র বরুণ এই সূত্র দিয়ে ইস হয়েছে, দিয়ে অরণ্যানি। তাহলে হিমানি এবং অরণ্যানি এদের অর্থ কি? মানে হিমের আধিক্য, হিম মানে বরফ, প্রচুর বরফ, হিমের আধিক্য এবং অরণ্যের আধিক্য। ঠিক আছে? হিমের আধিক্য এবং অরণ্যের আধিক্য। আর একটা বার্তিক আছে, দেখো একটা বার্তিক আছে দ্বিতীয়, জবাদ দোষে। মানে কি? দুষ্ট জব। জব শব্দের উত্তর আলোচ্যমান সূত্র অনুসারে আনুক বিধান পূর্বক ইস প্রত্যয় হলে তার অর্থ হবে দুষ্ট জব।
ঠিক আছে, বার্তিক হচ্ছে জবাদ দোষে। যব শব্দের উত্তর আলোচ্যমান সূত্র মানে ওই ইন্দ্র বরুণ ভব সর্বরুদ্র মৃড হিমারণ্য যবয়বন মাতুলাচার্যানাম আনুক, ওই যে সূত্রটা আছে ওই সূত্র দিয়ে যদি আনুক বিধান পূর্বক ইস প্রত্যয় হয় তাহলে অর্থ হবে দুষ্ট জব। দেখা যাক তাহলে উদাহরণ, দুষ্ট জবহ কি হবে, জব আনুক ইস, সূত্র ইন্দ্র বরুণ, যে সূত্র এখানে ইস হবে, এবং ইস হলে জবানি, জবানি মানে কি দুষ্ট জব। ঠিক আছে, পরবর্তী বার্তিক এটা আছে জবনান লিপ্যাম, জবনান লিপ্যাম এর অর্থ হচ্ছে জবন সম্প্রদায়ের, জবন শব্দের সঙ্গে আলোচ্যমান সূত্র দ্বারা আনুক বিধান পূর্বক ইস হলে তার অর্থ হবে জবনদের লিপি। উদাহরণ কি, জবনানাম লিপিহি, জবন যুক্ত আনুক যুক্ত ইস, সূত্র ইন্দ্র বরুণ এই সূত্র দিয়ে, ঠিক আছে, দিয়ে জবন জবনানি। পরবর্তী আরেকটা সূত্র আছে, বার্তিক আছে মাতুলোপাধ্যায়োর আনুকবা, মাতুলোপাধ্যায়োর রানুকবা, মাতুলো এবং উপাধ্যায় শব্দের সঙ্গে যদি ইস প্রত্যয় হয় আলোচ্যমান সূত্র দ্বারা তাহলে আনুক আগম বিকল্পে হবে। আনুক বা, বা মানে বিকল্প, মানে এক পক্ষে হবে এক পক্ষে হবে না। যখন আমরা মাতুলো এবং দেখো ওখানে কিন্তু আচার্য শব্দ বলেনি, মাথায় রাখবে, আচার্য শব্দ বলেনি, এখানে আবার অন্য একটা শব্দ ঢুকিয়েছে, উপাধ্যায় শব্দ ঢুকিয়েছে, উপাধ্যায়, ওই যে অধ্যাপক উপাধ্যায় একই অর্থ। তাহলে মাতুলস্য স্ত্রী আমরা কি করেছিলাম, মাতুলস্য স্ত্রী কি করেছিলাম, মাতুলানি, ওখানে মাতুলানি, ওখানে ওই যে লানি একটা আনুক আগম হয়েছিল, ওই আনুক আগমটা এক পক্ষে হবে আর এক পক্ষে হবে না। ঠিক আছে, মাতুলস্য স্ত্রী, ঠিক আছে, এরকম করলাম, এটাকে এরকম দেখাতে হবে, মাতুলো আনুক ইস, এটা হচ্ছে আনুক আগম পক্ষে। তাহলে কি হবে, মাতু লানি। আরেকটা হচ্ছে মাতুলো ইস, আনুক আগম অভাব পক্ষে, মানে যেখানে আনুক আগম হচ্ছে না সেই পক্ষে। তাহলে কি হবে, সেই পক্ষে। তাহলে কি হবে, মাতুলি, মাতুলি। বুঝে গেল কি বলতে চাইলাম, বোঝা গেল হ্যাঁ, কি বলতে চাইলাম বোঝা গেল হ্যাঁ কিনা, মানে আনুক আগমটা এক পক্ষে হবে আর এক পক্ষে হবে না।
মানে এই মাতুল এই শব্দটার ক্ষেত্রেই হবে? হ্যাঁ, শুধুমাত্র মাতুলও এই শব্দের ক্ষেত্রেই হবে। এক পক্ষে আনুকটা হবে আর এক পক্ষে হবে না। যে পক্ষে আনুক আগম হবে সেই পক্ষে মাতুলানি, যে পক্ষে আনুক আগম হবে না সে পক্ষে মাতুলি। ক্লিয়ার? যদি পরীক্ষায় দুটো অপশন থাকে তাহলে দুটোই হবে? দুটোই হবে, নিশ্চয়ই দেবে না। হ্যাঁ, এরকম বলতে পারে যে বা এ ও উভয়ই হবে, এরকম দিতে পারে। এটাও হতে পারে একদম। বা এরকম দিতে পারে যে মাতুলি আর মাতুলানি, এখানে আনুক আগম অভাব পক্ষে কোনটা, বা আনুক আগম পক্ষে কোনটা, এরকম হতে পারে। তখন মাতুলানি করতে হবে, তাই তো দাদা? একদম। যখন আনুক আগম পক্ষে মাতুলানি, আনুক আগম অভাব পক্ষে মাতুলি। দেখো আরেকটা শব্দ আছে উপাধ্যায়, মাতুলোপাধ্যায়র আনুক বা, উপাধ্যায় শব্দ আছে, ঠিক আছে? তাহলে এখানে কি করতে হবে? উপাধ্যায়স্য স্ত্রী, এই অর্থে করলে কি হবে না, উপাধ্যায় আনুক ইস, আনুক আগম পক্ষে উপাধ্যায়ানি, এটা একটা হলো। আর হচ্ছে উপাধ্যায় ইস, আনুক আগম অভাব পক্ষে, তাহলে উপাধ্যায়ী। দেখো এটাও হবে কিন্তু। দেখো বোঝা গেল সূত্রটা পুরোটা? কোথাও অসুবিধা আছে? প্রত্যেকটা বার্তিক ধরে ধরে দেখালাম। কোথাও অসুবিধা আছে? না স্যার। ক্লিয়ার? হ্যাঁ। একটা সূত্র আছে নখমুখাৎ সংজ্ঞায়াম, নখমুখাৎ সংজ্ঞায়াম, মানে নখ শব্দ এবং মুখ শব্দ অন্তে থাকবে। নখ শব্দ এবং মুখ শব্দ অন্তে থাকবে, ঠিক আছে? এমন সংজ্ঞাবাচক শব্দ, সংজ্ঞাবাচক শব্দ মানে জানো? সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে নাম। নাম, একদম। সংজ্ঞা মানে নাম। তাহলে কি বললাম? যে নখ এবং মুখ অন্তে থাকবে এমন নামবাচক শব্দ, তার ওইরকম শব্দের উত্তর ইস হবে না, মানে স্ত্রীত্ব বোঝাতে ইস হবে না। নখ এবং মুখ এইরকম শব্দ অন্তে আছে এমন যে প্রাতিপদিক, সেই প্রাতিপদিকের উত্তর স্ত্রীত্ব বোঝাতে বা প্রাতিপদিকের স্ত্রীত্ব বোঝাতে তার উত্তর ইস হবে না, বরং টাপ হবে, টাপ প্রত্যয় হবে। তাই দেখো উদাহরণ লেখা আছে শূর্প নখ, রাবণের যে বোন ছিল শূর্প নখ, নখ শব্দ অন্তে আছে, তাই এখানে নখা, টাপ হয়ে নখা, শূর্প নখা। ধরো এটা নাম বোঝাতে হলো, ঠিক আছে? যদি নাম বোঝাতে না হয়, এখন শূর্প মানে কি? ধারালো, এরকম অর্থ হবে ধারালো। শূর্প, 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 শূর্প মানে কুলো। আচ্ছা হ্যাঁ, ওটা তো হয়, শূর্প মানে কুলোটা হয়, সেটা জানতাম, বা অন্য কিছু চাইছিলাম। শূর্প নখ। যাই হোক, ধরো নাম বোঝালো না, সেক্ষেত্রে কিন্তু আবার ইস হয়ে যাবে।
যদি নাম না বোঝায় তখন কিন্তু আবার ওই টাপটা হবে না, মানে নাম বোঝালে তবেই টাপ হবে, নাম না বোঝালে কিন্তু অন্য কিছু হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে গৌরমুখ, মানে গৌর মানে সাদা, সাদা মুখ যার, সেটা হচ্ছে তিনি হচ্ছেন গৌরমুখ। কারো নাম হতে পারে গৌরমুখ, বজ্রমুখ, কালো মুখ, এগুলো নাম হতে পারে। তাই ওইরকম নামবাচক শব্দের উত্তর, নামবাচক শব্দের উত্তর কি হলো না, ওই টাপ হবে, ইস হবে না। এখন এইরকম হতে পারে। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে। ধরে বলা হলো যে যদি নাম না বোঝায়, যদি বিশেষণ হয়, কিরকম? যে বলা হলো যে কোনো একটা মেয়ে, ঠিক আছে, সে যা কিছুই করে সেটা অমঙ্গলের দিকে যায়, তখন দেখবে যারা সৎমটাত্মা হয় না, তারা বলবে কালমুখী, এরকম শব্দ প্রয়োগ করে, কালমুখী। ওই যে কালমুখী, ওটা কিন্তু নাম নয়, ওটা হচ্ছে ওই মেয়েটার বিশেষণ। তাহলে ওই যে যদি বিশেষণ হয়ে যায়, যদি নামটা না বোঝায়, তখন কিন্তু আর টাপ হবে না, তখন কিন্তু ইষ্টিস হয়ে যাবে বিশেষণ অর্থে। কি বললাম বোঝা গেল? তখন কিন্তু আর ওই ইয়ে হবে না, যে মানে টাপ তো হবেই না, তখন অন্য কিছু হবে। ধরো বলা হয় না যে চন্দ্রমুখী, চন্দ্রমুখী, চাঁদের মতো মুখ যার, কোন একটা বালিকা, তার মুখটা চাঁদের মতো, তাকে দেখে কেউ বলছে অহম চন্দ্রমুখীম পশ্যামি। ওই যে চন্দ্রমুখী, এটা তখন বুঝতে হবে যে নাম নয়, ওটা হচ্ছে একটা মেয়ের বিশেষণ। ওখানে কিন্তু দেখো, ওখানেও কিন্তু মুখ শব্দটা অন্তে আছে, চন্দ্র শব্দের অন্তে মুখ শব্দ আছে, কিন্তু নামবাচক নয়, ওটা একটা বিশেষণবাচক। সেই জন্য ওখানে কিন্তু চন্দ্রমুখী হবে, অন্য প্রত্যয় যোগ হবে, অন্য প্রত্যয় তখন ইষ্ট হয়ে যাবে। তখন ইস হয়ে যাবে। দেখো বোঝা গেল কি? ক্লিয়ার হয়েছে? হ্যালো, শ্বেতা বোঝা গেছে? সুকন্যা বোঝা গেছে? সবাই কি বলছি, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখো একটা সূত্র আমরা স্কিপ করে গেছি, পুংয়োগাৎ আখ্যায়াম, পুংয়োগাৎ আখ্যায়াম। মানে হচ্ছে যে উক্ত পুরুষের বা কোনো, ঠিক আছে, পুংবাচক শব্দের, কোনো পুংবাচক শব্দের শব্দকে ধরে যদি তার স্ত্রীকে বোঝানো হয়, তাহলে
ওই শব্দের উত্তর ইস প্রত্যয় হবে আলোচ্যমান কোন পুংবাচক শব্দকে ধরে যদি তার স্ত্রীকে বোঝানো হয়। সাপোজ ধর কিরকম, ধরো বলা হলো যে গণক, তাহলে গণক শব্দটা পুংলিঙ্গবাচক। গণক, তাহলে গণক শব্দটা পুংবাচক শব্দ। ওই শব্দটাকে ধরে মানে গণক শব্দটাকে নিয়ে যদি তার স্ত্রীকে বোঝানো হয় তাহলে গণকস্য স্ত্রী। ঠিক আছে, কোন পুংবাচক শব্দকে ধরে যদি তার স্ত্রীকে বোঝানো হয়, পুংবাচক শব্দ গণক, ওই শব্দকে ধরে আমি স্ত্রীকে বোঝাচ্ছি গণকস্য স্ত্রী, তাহলে কি হবে? তখন ওই শব্দের উত্তরেই ইস প্রত্যয় হবে এবং ইস প্রত্যয় হয়ে যে রূপটা পাবো ওটা ওর স্ত্রীকেই বোঝাবে, গণকের স্ত্রীকে বোঝাবে। যে শব্দটি পাবো সেটি তার স্ত্রীকেই বোঝাবে। দেখো বোঝা গেল কি বললাম? কোন পুংবাচক শব্দ যেমন পুংবাচক মানে বোঝো তো? পুংবাচক মানে কস্তুরিকা, পুংবাচক মানে বোঝো? অঙ্কিতা, দীপিকা, অন্তরা, পুংবাচক মানে বোঝো? পুংলিঙ্গবাচক। একদম, পুংবাচক মানে পুংলিঙ্গবাচক। কোন পুংবাচক শব্দ হলো কি? গণক। এই গণক শব্দকে ধরে তার স্ত্রীকে বোঝানো হবে, অর্থাৎ গণকস্য স্ত্রী। এই অর্থে ইস প্রত্যয় হবে। গণক ইস, যে রূপটি পাওয়া যাবে সেটি ওই পুংবাচক শব্দের স্ত্রীকে বোঝাবে, অর্থাৎ গণক এর স্ত্রীকে বোঝাবে। গণকস্য স্ত্রী এই অর্থে গণক ইস পুং যোগাদাখ্যায়াম। গণক ই, এটা ইয়ে করলে হবে গণকী। হয়েছে? বোঝা গেল কি বললাম? হ্যালো, গেছে কি? হ্যাঁ কি না? বোঝা গেল হ্যাঁ কি না? তাহলে বললাম কি? বুঝতে পেরেছি। বললাম গোপস্য স্ত্রী। কি হবে? গোপী। পুংযোগাদাখ্যায়াম। ঠিক আছে, তাহলে গোপ যুক্ত ই হবে গোপী। ধরে বলা হলো ঋত্বিকস্য
স্ত্রী স্ত্রী কি হবে? ঋত্বিকী। ঋত্বিক যুক্ত ইস সূত্র কি? পুং যোগা পুং যোগা দা খ্যায়াম। খ্যায়াম। রূপটা কি রূপটা কি হবে? কি হবে কি হবে রূপটা? ঋত্বিকী। 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 আছে আছে ঋত্বিকী? বেরিয়ে না, গেছে। ঋত্বিকা। ঋত্বিকী নেই, বেরিয়ে গেছে। আর একজনের নামটা ভুলে গেলাম। আচ্ছা দেখো, আর কোনো জিজ্ঞাসা আছে? মানে আজকে খুব সুন্দর হয়েছে কিন্তু। কোনো জিজ্ঞাসা আছে? না স্যার। বাকিদের নেই কেন? জিজ্ঞাসা না থাকাটাই তো চাপের ব্যাপার, জিজ্ঞাসা থাকলে তো ভালো। মানে যতটুকু করালেন ওর মধ্যে জিজ্ঞাসা নেই, মানে বুঝতে পেরেছি। কিন্তু স্যার, সূর্যের দেবতা, সূর্যস্য দেবতা স্ত্রী, ওটা সূর্যি না হয়ে সূর্যা কেন হলো? বলো। যা যা। শুনতে পাচ্ছি না কি বললে সুজাতা? শুনতে পেলেন না? না কি বললাম? না কি শুনতে পাইনি, বলো। বলছিলাম যে সূর্যস্য দেবতা স্ত্রী, ওটা সূর্যি না হয়ে সূর্যা কেন হচ্ছে? আমি ওখানে যাচ্ছি, এখনো শেষ, আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, মানে ধরো মানে ধরো এই যে স্ত্রী বোঝাতে, তাহলে কি? তাহলে স্ত্রী বোঝাতে কি হলো? তাহলে স্ত্রী বোঝাতে কি হলো তাহলে? শুনতে পাচ্ছি না স্যার। বলছি যে স্ত্রী বোঝাতে কি প্রত্যয় হলো এখানে? তাহলে কি প্রত্যয় হলো এখানে? স্ত্রী বোঝাতে মানে উক্ত স্ত্রী বোঝাতে মানে উক্ত শব্দের উত্তর স্ত্রী বোঝাতে কি প্রত্যয় হলো? উক্ত শব্দের নিস প্রত্যয়। শব্দের উত্তর তাই তো? ধরো এরকম বলা হলো যে গোপালকস্য স্ত্রী কি হবে? তাহলে হওয়ার কথা এই অর্থে গোপালক যুক্ত ইস, এটা হওয়ার কথা তো। হ্যাঁ, কিন্তু একটা বার্তিক আসবে যে পালো কান্তাত ন, অর্থাৎ পালক অন্তে আছে এমন শব্দের সঙ্গে স্ত্রীকে বোঝাতে ইস হবে না। কি বললাম? পালক অন্তে আছে। দেখো গোপালক, পালক অন্তে আছে এমন শব্দের সঙ্গে স্ত্রীকে বোঝাতে ইস হবে না। মানে গোপালকি এরকম তুমি করতে পারবে না, ইস করতে পারবে, এখানে টাপ করতে হবে, গোপালিকা এরকম হবে।
তাহলে কি হবে? গোপালক যুক্ত টাপ, রূপটা হবে গো পালিকা। এটা একটা গেল। তাহলে অশ্বস্য পালক, অশ্বপালক। এখানে কি হবে? এর সঙ্গে টাপ হবে, দিয়ে অশ্ব পালিকা হবে। ক্লিয়ার? অশ্বপালিকা হবে। এটা বার্তিক আছে, সূর্যাদ দেবতায়াম চাপ বাচ্চিয়া, সূর্যাদ দেবতায়াম চাপ বাচ্চিয়া বা বাচ্চিও, এরকম। সূর্যাদ দেবতায়াম চাপ বাচ্চিও মানে অর্থ হচ্ছে সূর্যের দুটি স্ত্রী, একটি দেবতা স্ত্রী, অপরটি মানুষী স্ত্রী। মানুষী স্ত্রী হলো কে? মানুষী স্ত্রী কে? কুন্তি। কুন্তী। আর যে দেবতা স্ত্রী, দেখো বলা হয়েছে যে সূর্যাত দেবতায়াম, মানে কি? সূর্যের যে দেবতা স্ত্রী, তাকে বোঝাতে সূর্য শব্দের উত্তর কিন্তু ওই ইস হবে না। মানে সূর্যস্য স্ত্রী, সূর্যযুক্ত ইস সূর্যি হয়ে গেল এমন কিন্তু হবে না, তার জন্য স্পেশাল বার্তিক সূর্যাত দেবতায়াম চাপ বাচ্চি হয়। এখানে তোমাকে চাপ প্রত্যয়, প্রথম দিনই বলেছিলাম যে ইস প্রত্যয়গুলিকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি বলেছিলাম, একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে আপ। ই আর আপ। ই বলতে ইপ ইস ইন, ইপ ইস ইন, আর আপ বলতে ডাপ ডাপ চাপ, ডাপ ডাপ চাপ। আপ এর দ্বারা ডাপ ডাপ চাপ, আর ই বলতে ইপ ইস ইন। এই চাপ প্রত্যয় হবে, মানে টাপ ডাব এবং চাপ এরা পরস্পর একই রকম, মানে অনুবন্ধ লোপ করলে সে আকারই থাকবে। যাই হোক, সূর্যের যে দেবতা স্ত্রী, সূর্যের যে দেবতা স্ত্রী, তাকে বোঝাতে সূর্য শব্দের উত্তর চাপ প্রত্যয় হবে। ঠিক আছে? চাপ প্রত্যয় হবে। দিয়ে কি হবে? উদাহরণ হচ্ছে সূর্য চাপ, সূর্য আ, সূর্যা। আর যদি মানুষী স্ত্রীকে বোঝানো হয় তখন কিন্তু সুরি। ঠিক আছে? মানুষী স্ত্রীকে বোঝালে সূর্যস্য মানুষী স্ত্রী, তখন কিন্তু সূর্য ইস রূপটা হবে সুরি, ইজগল টু কুন্তি। আর সূর্যস্য এটা কি হবে? সূর্যস্য দেবতা স্ত্রী, সূর্যচাপ সূর্য এই সূত্রতে হচ্ছে। দেখো ক্লিয়ার? সুজি? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।